গ্রাম খালি করার নির্দেশ, নোটিশ প্রতিরক্ষা মন্ত্রকের। নোটিশে বলা হয়েছে গ্রামের জমি প্রতিরক্ষা মন্ত্রকের। পাল্টা গ্রামবাসীরাও জমির মালিকানার সরকারি নথি দেখিয়েছেন, কিন্তু তা মানতে নারাজ প্রতিরক্ষা মন্ত্রক। ঘর ছাড়ার আশঙ্কায় শালবনির কমলা গ্রাম। পশ্চিম মেদিনীপুরের শালবনির কমলা গ্রাম। এই গ্রামে প্রায় ৩০০ পরিবার থাকে। গ্রামবাসীদের দাবি ৯০ বছর ধরে এখানে তাদের বসতি। এই গ্রামে খালি করে দেওয়ার নোটিশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। নোটিশে দাবি করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে গড়ে উঠেছে কমলা গ্রাম। এই গ্রাম এবার খালি করতে হবে। এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়? প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বেকার ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পুরোপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি। শালবনির এই কমলা গ্রামের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের অনেক পুরনো সম্পর্ক। গ্রামের পাশেই কোবরা বাহিনীর ট্রেনিং ক্যাম্প রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা গ্রামের কাছে এয়ারপোর্ট তৈরি করে ব্রিটিশ সরকার। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে সেই সময় গ্রাম খালি করার নির্দেশও দেওয়া হয়। মাস 6 পরে কমলা গ্রামে ফেরেন সেখানকার বাসিন্দারা। স্বাধীনতার পর এয়ারপোর্টের জমিতে টাকশাল তৈরি করে ভারত সরকার। স্থানীয়দের দাবি ধীরে ধীরে কমলা গ্রামের জনসংখ্যা বাড়ে। গ্রামের পাশে বেশ কিছু কারখানাও তৈরি হয়। 2022 সালে এই কমলা গ্রামের জমির মালিকানা দাবি করে নোটিশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। পাল্টা গ্রামবাসীরাও জমির মালিকানা সংক্রান্ত সরকারি নথি দেখান বলে দাবি। এরপর 2 বছর কেটে গিয়েছে। গত মাসে ফের উচ্ছেদের নোটিশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? 2 বছর 80 বছর ধরুন আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। তো বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না। গ্রামবাসীদের বক্তব্য, কয়েক প্রজন্ম ধরে তারা কমলা গ্রামে রয়েছেন, নিয়মিত জমির ট্যাক্স দিয়েছেন, জল রাস্তার জন্যও ট্যাক্স দিয়েছেন। তাহলে কিভাবে এই গ্রামের জমি প্রতিরক্ষা মন্ত্রকের বলে দাবি করা হচ্ছে? যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অব্দি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি। সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। অনেক গ্রামবাসীর বক্তব্য, উপযুক্ত ক্ষতিপূরণ পেলে তারা ভিটে ছাড়তে রাজি। শালবনি থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। কলকাতায় ফের অস্ত্র সহ পুলিশের জালে 2। বেনিয়াপুকুরের গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে 2, অস্ত্র সহ পুলিশের জালে 2। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিতের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অমিত, ধৃতদের থেকে কি কি উদ্ধার হলো? ধৃতদের পরিচয় জানা গিয়েছে? আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। অমিত, ধৃতদের থেকে কি কি উদ্ধার হলো? আরও একবার আপনাদের জানাই, কলকাতায় ফের অস্ত্রসহ পুলিশের জালে 2। বেনিয়াপুকুরের গেস্ট হাউস অভিযানে কলকাতা পুলিশের এসটিএফ এর, আর এই এসটিএফ এর জালে 2। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতের থেকে আরো বিস্তারিত জানবো। অমিত, ধৃতদের থেকে কি কি উদ্ধার হলো? ধৃতদের পরিচয় জানা গিয়েছে? দেখো, দুজনেই বিহারের গয়ার বাসিন্দা। রহিস কুমার ও মিরাজ মালিক দুজনকে এজেসি পোস্ট রোডে একটি গেস্ট হাউস থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদের কাছ থেকে 2টি 9mm পিস্তল, 18 রাউন্ড কার্তুজ, 3টি ম্যাগাজিন পাওয়া গেছে। তো কি কারণে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বিহার থেকে এখানে এসেছিল, এই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে। মূলত প্রাথমিকভাবে যে পুলিশরা জানতে পেরেছে যে এরা বিহারের যে অস্ত্র কারবারি রয়েছে তাদের থেকে অস্ত্রগুলো নিয়ে এসেছিল এবং এরা মিডলম্যান হিসেবে কাজ করে এবং এখানে অস্ত্রগুলো বিক্রি করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। সেক্ষেত্রে এর আগেও এরা এখানে এসেছিল কিনা, বা এর আগে অস্ত্র তারা বিক্রি করেছে কিনা বা হস্তান্তর করেছে কিনা, এই বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে গতকাল সূত্র মারফত খবর পেয়ে এজেসি পোস্ট রোডের এই গেস্ট হাউস অভিযান চালানো হয় কলকাতা পুলিশের এসটিএফ এর তরফে। রহিস কুমার ও মিরাজ মালিক নামে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 2টো 9mm পিস্তল,
3টি ম্যাগাজিন এবং 18 রাউন্ড লাইভ কার্টিজ পাওয়া গেছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে বলা হচ্ছে। তো কি উদ্দেশ্য নিয়ে এরা এখানে এসেছিল সেই তদন্ত করে দেখা হচ্ছে, এবং এর আগেও তারা এখানে এসেছিল কিনা বা যে অস্ত্রগুলো আনা হয়েছে সেগুলো কোথা থেকে বা কার মাধ্যমে এগুলো এখানে এসছে সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে। ধন্যবাদ। ঘরে বাইরে চাপে এখন পাকিস্তানের কাছে, একসময় শত্রুর হাত ধরছে বাংলাদেশ। মিশরে মুখোমুখি শাহবাজ শরীফ এবং মোহাম্মদ ইউনুস। D8 সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা। এখানেই শেষ নয়, পাকিস্তানের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধল ঢাকা বিশ্ববিদ্যালয়। 2015 সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরও কাছাকাছি পাকিস্তান বাংলাদেশ। আরও একবার পাক প্রধানমন্ত্রীর মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এবার মিশরে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার D8 সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন। 8 উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে D8। এই গোষ্ঠীতে রয়েছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক। D8 এর সম্মেলন এবছর হচ্ছে মিশরে। বুধবার এই সম্মেলনে যোগ দিতে কায়রো পৌঁছন মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এর আগেও কিন্তু নিউ ইয়র্কে একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটাই দুজনের মধ্যে হয়েছিল এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করা এবং সার্ককে বাংলাদেশের যে গুরুত্ব সেটাকে আরো বাড়ানো বা সার্ককে রিভাইভ করার কথাগুলো সেখানে একবার অলরেডি হয়েছিল। এটার মাধ্যমে দুই পক্ষই বলতে চাইছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেটা হাসিনার সময়তে দুই পক্ষের মধ্যে খারাপ ছিল সেটাকে আবার করে উন্নত করা, এবং এই যে ভিসার বিষয়ে উন্নতিকরণ বা বাংলাদেশের পণ্য পাকিস্তানে যাওয়া, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা, এই সকল বিষয়গুলিতে উন্নতি করার কথাও কিন্তু এই ধরনের মিটিং এর মধ্যে আলোচিত হবে। এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনুস, সেটা গত সেপ্টেম্বরে বাংলাদেশে হাসিনা সরকার পতনের 1 মাস পর। গত অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম। যে পাকিস্তান একসময় ছিল শত্রু, তাদের প্রতি এখন যেন দরদ উথলে উঠছে। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। পাকিস্তান প্রেমের বড় প্রমাণ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। 2015 সালের ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত 13ই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। অর্থাৎ আরও কাছাকাছি ঢাকা ইসলামাবাদ। একসময়ের শত্রুরই এখন হাত ধরছে বাংলাদেশ। নিউজ 18 বাংলা। বাংলাদেশে ফিরে ফের লড়াই রবীন্দ্র ঘোষের। ধৃত চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করবেন আইনজীবী। বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসায় আইনজীবী রবীন্দ্র ঘোষ। সস্ত্রীক কল্যাণী এমসে চিকিৎসা করাতে গিয়েছেন এই আইনজীবী। 2রা জানুয়ারি ফের চিন্ময়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী। অনুকূলে করার জন্যই তো আমরা বাংলাদেশে থাকি। এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না। এখানে তো আমরা থাকার অর্থ হইলো ওখানে আমরা লড়াই করে বাঁচবো। অনেকে বিপদে পড়েছে, উপরওয়ালা ভগবান বা যেই হোক না কেন তার নির্দেশে আমরা কাজগুলো করি। আশা করি সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই। এখানে কেউ, আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি। কেউ ছোট কেউ বড় নয়। এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমি তো লড়াই করছি ওখানে কোর্টে। লড়াই করছি যখন যেদিন তারিখ পড়েছে আবার 2 তারিখ, ওই 2 তারিখের আগেই ফিরে যাব আশা করি। বাংলাদেশের কলকাতা দখলের হুমকির পেছনে কি পশ্চিমবঙ্গে জঙ্গি হামলার ছক? প্রশ্নটা উঠছে কারণ এপার বাংলায় ধরা পড়েছে বাংলাদেশে 2 জঙ্গি। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার 2। দেশের 3 রাজ্য থেকে মোট 8 জনকে গ্রেফতার করেছে অসমের STF। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা তো যারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব।
উত্তাল বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি। এই হুমকির পরেই গ্রেপ্তার ৮ জঙ্গি। ভারতের ৩ রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ২ জন, অসম থেকে ৫ জন এবং কেরল থেকে ধৃত ১ বাংলাদেশি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরেই ভারতে বাংলাদেশের ৮ জঙ্গি গ্রেপ্তার, যা দেখে অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি তাহলে এপার বাংলায় জঙ্গি হামলার ছক? অসম এসটিএফ এর দাবি, ভারতে স্লিপার সেল তৈরির ছক কষে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। সেই লক্ষ্যে গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে শাব শেখ, তাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়। অসম থেকে ধৃত ৫ জঙ্গির মধ্যে ২ জন পশ্চিমবঙ্গে রেইকি করে গিয়েছিল। মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠকও করে। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread their nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. অসম থেকে ৫ জঙ্গিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে বাকিদের সম্পর্কে তথ্য পায় অসম এসটিএফ। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস। মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদ্রাসা চালু করে আব্বাস। সেই মাদ্রাসার জন্য ঘর ভাড়া নেয় মিনারুল। আব্বাস এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। কে শুনছি যে আব্বাসকে ধরিয়ে লিখেছে ভোরবেলায়, তা বলছে পুলিশে। ভোর ৩টের সময়। কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে? কিছু না, আমরা বলতে পারবো না কোথাকার পুলিশ। বুঝতে পারছি না, কিছু লেগে ধরে লেগেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, তাই বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওরা ছেলে পড়াতো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার এই মুর্শিদাবাদেই বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব। মুর্শিদাবাদে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা রানীতলায় ঢোকে এবং ফসল নষ্ট করে। 2 কৃষককে তারা মারধরও করে। নিউজ 18 বাংলা।